ক্ষমতা নিয়ে নির্বাহী আদেশে ঝড় ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। ক্যাপিটাল হিলে দাঙ্গায় 1500 বন্দীকে মুক্তির নির্দেশ। ট্রাম্পের যুগে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আসবে না নাটকীয় কোনো পরিবর্তন, বলছেন বিশ্লেষকরা। প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন ডক্টর ইউনূস। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। নির্বাচনে পোস্টারের ব্যবহার দেখতে চায় না সংস্কার কমিশন, জানালেন বদিউল আলম মজুমদার। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার সুপারিশ। এবং সমবায় সমিতির নামে প্রতারণা। পুরান ঢাকা থেকে শত কোটি টাকা নিয়ে উধাও একাধিক প্রতিষ্ঠান। মালিকদের হস্তক্ষেপে তদন্তে গড়িমসির অভিযোগ, নিশ্চুপ অধিদপ্তরও। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে 47তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান এবং 5 শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঐতিহাসিক মুহূর্ত, রাজসিক অভিষেক। যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প। মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে। পরে প্রধান বিচারপতি জন রবার্টস 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে। প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন। পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। বলেন তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া। তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প। Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স। এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা। তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে। এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে। 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে, যদিও 2021 সালে এমনটি ছিল না। তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বাইডেনের আমলে ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The first item that President Trump is signing is the rescission of 78 Biden-era executive actions, executive orders, presidential memoranda. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল হিলের ওয়ান অ্যারিনায় হাজারো মানুষের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। গেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। যেমন কথা তেমন কাজ। ওভাল অফিসের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০০-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমার আদেশও এদিন সই করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করে দেন এ সংক্রান্ত সব মামলা। আগেই প্রতিশ্রুতি দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি পরবর্তীতে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ান অ্যারিনায় সমর্থকদের করতালির মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আদেশ দেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় কোনো পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের। যদিও দক্ষিণ এশীয় রাজনীতি ও অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্ষতির মুখে লাখ লাখ অভিবাসী রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। ৪ বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প। এ এক ইতিহাস। ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব। নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে। অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন, গাইবান্ধায় প্রতিদিন বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। জিও ব্যাগ ফেলে ক্ষয়ক্ষতি ঠেকানোর চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপও অনুষ্ঠিত হবে। 4 দিনের সফর শেষে 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এই সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে বহুমুখী বিষয়ে। এছাড়া আগামী মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের ব্যাপারেও বেশ আগ্রহী বেইজিং। বিশ্লেষকরা মনে করেন এসবের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। বৃহৎ প্রকল্প, অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আর ব্যবসা বিনিয়োগে বাংলাদেশের বড় অংশীদার এখন চীন। যদিও গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর নয়া বাস্তবতায় দুই দেশের সম্পর্কের মেরুকরণ কেমন হয় তা নিয়ে জল্পনা ছিল কম বেশি। তবে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন। সফরে গুরুত্ব পেতে যাচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ঋণের সুদ কমানো, তিস্তা প্রকল্প, স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ঢাকায় নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং, এমন মত দিচ্ছেন কেউ কেউ। স্ট্রেংথেনিং অফ দ্য রিলেশনস, এটাও একটা ইঙ্গিত বহন করে। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার, আমাদের ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা বা ফার্দার কনসোলিডেট করার জন্য আর কি। যে অবশ্যই এদিক দিয়ে বলবেন যে এটা তো একটা ডাইমেনশন তো আছেই। চীনও গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনুসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট। অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট with the leaders. প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে তো দেখেই আমাদের একটা ভারসাম্য নীতি আমাদের অবলম্বন করতে হয়। ফারুক ভুইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় পোস্টার ব্যবহার না করার বিষয়ে প্রস্তাব করেছে সংস্কার কমিশন। সকালে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। প্রার্থী বাছয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ইসিকে জবাবদিহির আওতায় আনা গেলে আজ্ঞাবহ নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। কারচুপির অভিযোগে যে কোনো নির্বাচন তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করার ক্ষমতা
নির্বাচন কমিশনকে দেওয়া। নির্বাচনকালীন সময়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করে। কারণ অতীতে সরকার যা ইচ্ছা তা করেছে, নির্বাচন কমিশনের তোয়াক্কাও করে নাই। তো নির্বাচন কমিশন যেন নির্বাহী বিভাগ যা ইচ্ছা তা করতে না পারে, পোস্টার আর ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি। এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আনে না। তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন একবার বাতিল হইলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্ট পরিদর্শনে গেছে এনবিআর এর প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু আলোচিত সমালোচিত ছিল, তার মধ্যে মূল যে বিষয়টি আসলে আলোচনা এসেছে সেটি কিন্তু তার যেই গোপালগঞ্জে যে রিসোর্টটি ছিল, সাভানা ইকো রিসোর্ট বলা হয় রিসোর্টটি, এই রিসোর্টটি কিন্তু বিভিন্ন কারণেই কিন্তু এই রিসোর্টটি নিয়ে কিন্তু বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে যদি বলি, এর মধ্যে সবচেয়ে বেশি যে অভিযোগটা আনা হয়েছে যে এই রিসোর্টটির কিন্তু অধিকাংশ জায়গা জমি কিন্তু তিনি দখল করে এই রিসোর্টটি গড়ে তুলেছেন। যদি বলি যে তারই ধারাবাহিকতায় আজ এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল এই রিসোর্টে এসেছেন এবং এই রিসোর্টে এসে তারা কিন্তু পরিদর্শন করছেন। তারা আসলে যেমনটি বলছেন যে বিশেষ করে এই রিসোর্টের যেই সম্পত্তি, অর্থাৎ যেই পুরো এলাকা জুড়ে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির হিসেব নিকাশ তার নথিতে আসলে রয়েছে কিনা, কিংবা থাকলেও সেটা কি পরিমাণে রয়েছে তার সাথে কিন্তু বাস্তবের একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আসলে জাতীয় রাজস্ব বোর্ড। আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এই রিসোর্টের কিন্তু মূল অফিস কক্ষ বলা হয়ে থাকে। সেই অফিস কক্ষে কিন্তু এসে জাতীয় রাজস্ব বোর্ডের লোকজন যারা যেটি করছেন যে হিসেব নিকাশ করছেন যে পুরো রিসোর্টটি কত শতাংশ অর্থাৎ কত একর জমির উপর আসলে অবস্থিত, সেই বিষয়টি যেমন সশরীরে এসে তারা দেখছেন। এবং তার পাশাপাশি সাবেক আইজিপি বেনজির আহমেদ তার আয় ব্যয়ের হিসাব, তার সম্পত্তির হিসেবে আসলে কি পরিমাণ জায়গা জমি আসলে দেখিয়েছেন সেই বিষয়টি কিন্তু এখানে আসলে যাচাই বাছাই করা হচ্ছে এই মুহূর্তে। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আসলে কোনো তথ্যই আমাদেরকে জানানো হয়নি এনবিআর পক্ষ থেকে। তারা যেমনটি বলছেন যে তারা কাগজপত্র নথিপত্র আসলে যাচাই বাছাই করার পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন। একটু জানিয়ে রাখি, 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক কিন্তু ছিলেন তিনি। এবং সেই সময় গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটুল গ্রামে মোট 621 বিঘা জমির উপর কিন্তু এই সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলা হয়। সেই ইকো রিসোর্টের আসলে যখনই গড়ে তোলা হয় তারপর থেকেই বলা হয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের বেশ অসংখ্য মানুষকে কিন্তু ভয় ভীতি দেখিয়ে কিন্তু তিনি এই জায়গা জমি দখল করেছেন, এমনটাই কিন্তু এই অভিযোগ এসেছে। সেই অভিযোগের পর আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা অভিযান চালিয়েছে। এর আগেও দুদকের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এরই মধ্যে কিন্তু এই রিসোর্টটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরই আমরা দেখেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু সেটি আবার খুলেও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই রিসোর্টটি চলমান রয়েছে, তবে সেটি কিন্তু জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ছিল এই সাভানা ইকো রিসোর্ট থেকে বেনজির আহমেদের যে রিসোর্টটি রয়েছে তার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। রাজধানীর তেজগাঁও এলাকায় বেদখল হওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, সরাসরি যাচ্ছি তার কাছে। তেজগাঁতে অবৈধভাবে রেলের জমিতে গড়ে ওঠার যে বাসাবাড়ি সেগুলো কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু উচ্ছেদ অভিযান সকাল থেকে কিন্তু চলমান রেখেছে। এবং সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে পিছনের যে অংশটি সেই পিছনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সকাভেটর দিয়ে কিন্তু সড়কের আশপাশে যে সকল দোকান রয়েছে, অর্থাৎ দোকানের পাশাপাশি ভ্যান রয়েছে, সেগুলোও কিন্তু এই এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সকাল 11টা থেকে মূলত 11টা কিছুক্ষণ পর মূলত এই অভিযান শুরু হয় এবং সেই সঙ্গে কিন্তু
রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে এগুলোটা কিছুক্ষণ পর শুরু হয় এবং সেই সঙ্গে যুক্ত হয় অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি এবং রেলওয়ে জেনারেল পুলিশের জিআরপি সহায়তায় অভিযানের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপেই কিন্তু মূলত একটি তেজগাঁর 7 রাস্তার সড়কের যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটের পাশে একটি হোটেল কিন্তু উচ্ছেদ করা হয়। তার পরপরই এর আশেপাশে যে সমস্ত ছোট ছোট খুপড়ি রয়েছে সেই খুপড়ির বাসাগুলো কিন্তু উচ্ছেদ করা হয় এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে বস্তিবাসীর একটি অভিযোগ যে তাদেরকে কোনো কিছুই জানানো হয়নি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেজগাঁর অর্থাৎ কারণ বাজারের যে সড়কটি মূলত যেদিকে চলে গিয়েছে সেই সড়কের ধরে অর্থাৎ তেজগাঁ শিল্পাঞ্চল এলাকার মধ্যে রেলের জমিতে অবৈধভাবে যে সকল মুরগির ফার্ম এবং ছোট ছোট চায়ের যে টঙের দোকান এবং সেই সঙ্গে শাকসবজি নেওয়ার জন্য যে সকল ভ্যান রাখা হয়েছে সেগুলো কিন্তু এই এক্সকাভেটর দিয়ে একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তাদেরকে 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে বস্তিবাসী এবং এখানকার যারা রয়েছে তাদের একটি অভিযোগ যে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। এক্ষেত্রে তারা বলছে যে তাদের প্রায় বছর খানিক ধরে তিলে তিলে গড়ে ওঠার যে বাসাগুলো রয়েছে এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা বলছে যে যদি 3 দিন আগে থেকে তাদের নোটিশ দেওয়া হতো এই ক্ষেত্রে তাদের জন্য অনেকটাই ভালো হতো। তো এই ছিল আমার কাছে রাজধানীর এই তেজগাঁ শিল্পাঞ্চল এলাকা থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। রাজধানীর মিরপুর 12 নম্বরে ঝিলপার বস্তি উচ্ছেদে অভিযান চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর মিরপুর 12 নম্বরের ঝিলপার বস্তিতে আমরা এখন আছি। এখানে কিন্তু অবৈধ যে বস্তিবাসী উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। আমরা সকাল থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করছেন এবং শুরুতে স্থানীয় বস্তিবাসীরা কিন্তু তারা তাদের সময়ের দাবি করেছিলেন যে তারা বেশ কিছুদিন সময় চান এখান থেকে সরে যাওয়ার জন্য। এদিকে পুলিশ বলছেন কিন্তু তারা বেশ কয়েক দফা তাদেরকে নোটিশ দিয়েছেন এবং সরে যেতে কিন্তু বলেছিলেন। তো স্থানীয়বাসীদের দাবি যে তারা তো প্রায় 15-16 বছর ধরে এখানে অবস্থান করছেন এবং গত 14 তারিখে তাদের বিদ্যুৎ এবং গ্যাস সংযোগও কেটে দেওয়া হয় এবং তাদেরকে নোটিশ দেওয়া হয় অনতিবিলম্বে এখান থেকে সরে যেতে। যার কারণ হিসাবে বলা হচ্ছে যে এইটা 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রায় 300 সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নামে মিরপুর 8 নম্বর সেকশনের গ ব্লকে লিজ দলিলে ঝিলপার মসজিদের পাশে 7 একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই জায়গায় পরবর্তীতে 2009 সালের পর ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার তখন এখানকার যে দলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় এই বস্তি গড়ে তোলে। তখন কিন্তু এখানে অনেকের ধারণা এখানে কিন্তু অনেক মাদক এবং বিভিন্ন অন্যায়ের আখড়া হিসাবে কিন্তু এই জায়গাটা ধরা হয়। তো সেই জায়গা থেকে এখন বর্তমানে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। এই মুহূর্তে দক্ষিণ পাশের বস্তি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, পরবর্তীতে উত্তর পাশের বস্তি উচ্ছেদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে কিন্তু অলরেডি উচ্ছেদ অভিযানের যে অংশ দেখা যাচ্ছে, এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। হয়তো এটি পরবর্তীতে উত্তর পাশের পর দক্ষিণ পাশ এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এই মুহূর্তে এই ছিল আমার কাছে মিরপুর 12 থেকে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর 12 ঝিলপার থেকে। সময় সংবাদে আরো থাকছে। অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। 21 মার্চ পর্যন্ত আত্মসমর্পণের মাধ্যমে ফিরতে পারবেন নিজ দেশে, সুযোগ পাবেন বাংলাদেশিরা। স্বল্প আয়ের সাধারণ মানুষকে টার্গেট করে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর লাভের আশা দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। রাজধানীর পুরান ঢাকায় সমবায় সমিতির নামে এমন বেশ কিছু প্রতিষ্ঠান শত কোটি টাকা নিয়ে উধাও। সাইফুল ইসলামের রিপোর্ট।
প্রতি মাসে 20,000 টাকা লাভের আশায় মেয়ের বিয়ের জন্য জোগাড় করা 11 লাখ টাকা দি নিউ বেসিক MCS এ বিনিয়োগ করেছিলেন আবুল বাশার। টাকা তুলতে এসে দেখেন কোম্পানি লাপাত্তা। আমার ঘরবাড়ি মাইয়ারি ঈদে বিয়ের কথাবার্তা চলে, আমি গদ্দার করে মিটে এটা দিয়ে বাসাবাড়িতে কাজ করে 2 লাখ টাকা জমান মনি আক্তার। লাভের আশায় বিনিয়োগ করেন রূপালী সঞ্চয় ঋণদান সমিতিতে। টাকা তুলতে এসে দেখেন তালা ঝুলছে সমিতির দরজায়। ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা আমার আটকাইছে। পরে আমি কইছি 10,000 টাকা আইন দেনে, আইসে দেখি এটি তালা মারা। ফোন দিছি, মোবাইল বন্ধ। এখন ভাই আমার টাকাটা আমি ফেরত চাই। পারতে পারতে মনে করেন ওদের কাছে আমার 57 লাখ টাকা জমছে। এভাবে রাজধানীর অলিতে গলিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতারণার প্রতিষ্ঠান। এদের নামের সঙ্গে মিলে এমন ব্যাংকের লোগো নকল করে প্রতারণা করছে। এর মধ্যে মধুমতি, রূপালী, সোনালী ও বেসিকের চেয়ারম্যান এবং এমডির সাথে যোগাযোগ করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এদের মধ্যে আছে পারিবারিক সম্পর্ক। রূপালীর চেয়ারম্যান আজিজ খানের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন আজিজের মেয়ে ও রূপালীর এমডি ওয়াহিদুজ্জামান মুন্সির ভাই দুজনেই অতিরিক্ত পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপেই প্রতারণার মামলাগুলো আগাচ্ছে না। ওনার মেয়ের দাপট দেখাই, আমার কিচ্ছু করতে পারবেন না, ওনার মেয়ে পুলিশ অফিসার। ফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি আজিজ খানের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লাবণী। অন্যজন ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান। আমি সময় টিভি রিপোর্টার সাইফুল ইসলাম বলছিলাম। আপনার বাবা বেশ কয়েকটি সঞ্চয় সমিতির সাথে জড়িত আর কি। দেশে সমবায় সমিতির সংখ্যা 1,82,071টি। গ্রাহকের টাকা আত্মসাৎ করা ভুইপুর সমিতির অনুমোদন দেওয়া সমবায় অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন তারা। কিছু আছে হয়তো তাদের ক্যাপাসিটি নাই, ইনভেস্টমেন্ট এমন হয়ে গেছে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তখন তারা পারে না, সেগুলো নিয়ে সমস্যা থাকে, সেগুলো একটু টাকাটা পেতে একটু সময় লাগে, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। গ্রাহকের এমন কান্নার রোল আর আর্তনাদ সীমাবদ্ধ থাকে অভিযোগ এবং মামলাতেই, কেননা শত চেষ্টার পরেও মেলে না জমাকৃত অর্থ। তাহলে কি সব সময়ের মতোই ধরাছোঁয়ার বাইরে থাকবে এসব লুটেরা ব্যক্তিরা, নাকি তারা আইনেরও ঊর্ধ্বে? সেই প্রশ্ন থেকেই যায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্ষেত থেকে প্রতিটি ফুলকপি 1 টাকা বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা। কয়েক হাত বদলে মাঠের পণ্য যাচ্ছে ভোক্তাদের কাছে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। আমরা ফসল করি, কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ 21শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত।
গেল বছর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় 31শে ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে যারা নিজ দেশে ফিরতে পারেনি শুধুমাত্র তাদের জন্য চলতি বছরের 21শে মার্চ পর্যন্ত পুনরায় এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যে সকল অবৈধ অভিবাসী অনলাইনে নাম নিবন্ধন করেছে অথচ কোনো কারণে দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন। কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত, আর সম্প্রতি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য 300 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জাকের আলী অনিক থেকে মিরাজ, তাইজুল, নাহিদ রানা জাতীয় দলের সঙ্গে একটা সিরিজ কাজ করে আস্থার আরেক নাম পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হিরেমাত। চলতি বিপিএলে যিনি কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়কে রানে ফেরাতে ধরিয়ে দিচ্ছেন খুঁটিনাটি টেকনিক। লম্বা সময়ের জন্য কাজ করতে চান বিসিবির সঙ্গে। বিপিএল এর সঙ্গে আইপিএল এর বড় পার্থক্য দেখেন কোয়ালিটি ক্রিকেটারে। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। জাকেরের সাথে আমার কথা হয়েছিল, তো এখন বলেন স্যার আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ভালো জিনিস শিখছিলাম। আমি বলি কি, তো সে বলছেন যে স্যার আমি বাতাসের এগেনস্টে মারবই না। তো আমি দেখা গেল যে 17 ওভার হয়ে গেছে তবু বাতাসের এগেনস্টে সে মারতেছে না। যা মারতেছে সে যতগুলো 6 মারছে আমার মনে হয় সবগুলোই বাতাসের পরে মারছে। সো এখান থেকে তার মানে কি, সে তার ফেলিওর থেকে সে শিক্ষাটা নিচ্ছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি20, যারা মনে করছেন হঠাৎ করেই জাকের আলী অনিকের বদলে যাওয়ার নেপথ্যে কেবলই কৌশল পরিবর্তন, তারা কি জানেন এর পেছনে আলাদা ধন্যবাদ পেতেই পারেন এই মানুষটা? ক্যারিয়ার 2 বছরের মতো, কিন্তু এরই মধ্যে অক্ষয় হিরেমাত কাজ করেছেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজের টাইগারদের সবশেষ সিরিজে ছিলেন মিরাজ, জাকেরদের পারফরমেন্স অ্যানালিস্ট। It helps very much and it also depends on how strong the player is mentally, so you have to do that, and I think Jakir is one of the best batters because he knows what his strengths are and he works on it very well. So again it's a combination of both analysis and mental strength. চলতি বিপিএলে ফরচুন বরিশালের ডাগআউটে কাজ করছেন হিরেমাত। শান্ত হৃদয়দের ফর্মে ফেরাতে দিচ্ছেন আলাদা টিপস। প্রশ্ন ছিল তার কাছে বিপিএল আর আইপিএল এর মূল পার্থক্য কোথায়? Suggestion wise I think as I told the quality is very similar to IPL. It's just that the overseas players here I think they find it a bit difficult. I wouldn't say difficult, but it's just more about getting into the team and making the best of it. প্রশ্ন আসলো এদেশে তার ভবিষ্যৎ নিয়েও। গুঞ্জন আছে হিরেমাথের সঙ্গে চুক্তি বাড়তে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এই ইস্যুতে ইতিবাচক কর্ণাটকে বেড়ে ওঠা অক্ষয়। Not sure yet. We're still waiting for BPL to be finished and we'll get to know very soon. পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরুর আগে স্পোর্টস ডাটা প্রোভাইডারে 3 বছর কাজ করেছেন অক্ষয় হিরেমাত। এদেশে আসার আগে বিশেষ টিপস নিয়েছেন টাইগারদের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনের কাছ থেকেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতা নিয়ে নির্বাহী আদেশের ঝড় ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। ক্যাপিটাল হিলে দাঙ্গায় 1500 বন্দীকে মুক্তির নির্দেশ। ট্রাম্পের যুগে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আসবে না নাটকীয় কোনো পরিবর্তন, বলছেন বিশ্লেষকরা। প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে। এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন ডক্টর ইউনুস। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।